এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএমজিএনএম নার্সিং এন্ট্রান্স 2025 জন্য আজকে আমরা একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। আর এই ফুল মক টেস্টটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগের আই হোপ লাস্ট মক টেস্ট হবে, কারণ আর সময় একদমই নেই। তো এটাই হচ্ছে লাস্ট ফুল মক টেস্ট। পুরো মক টেস্টটা অ্যাটেন্ড করবে এবং তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন। পুরোপুরি পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী রেখেছি, না বেশি কঠিন না বেশি সহজ। ঠিক আছে, তো কোনো রকম টাইম ওয়েস্ট না করে চলো আজকে ভিডিওটা স্টার্ট করে ফেলি। প্রথমে কি আছে দেখো, প্রথমে রয়েছে কি, ক্লোরোফিল সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে। ক্লোরোফিল সংশ্লেষে অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন নাকি জিবরেলিন। তো এর মধ্যে ক্লোরোফিল সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে উদ্ভিদের কোন হরমোন, সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন। এই সাইটোকাইনিন হরমোনকে অনেক সময় শুধু কাইনিনও বলা হয়। ঠিক আছে, আর কি কি কাজ রয়েছে সাইটোকাইনিনের মনে রাখবে, শাখা পোশাকা সৃষ্টিতে সাহায্য করে কিন্তু সাইটোকাইনিন। ঠিক আছে, শাখা পোশাকা সৃষ্টিতে সাহায্য করবে সাইটোকাইনিন। আর হচ্ছে অক্সিন, অক্সিনে মেনলি কি, অগ্রস্থান প্রকটতা আর ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ইথিলিন ফল পাকতে সাহায্য করে। জিবরেলিন পরম মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, বীজের সুপ্তাবস্থা বা মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এগুলো ছিল এদের কিছু স্পেশাল ফাংশন। ঠিক আছে, বা স্পেসিফিক ফাংশন। মানে অক্সিন মানে তোমাকে এটাই বুঝতে হবে, সাইটোকাইনিন মানে এটা একদম বলার সাথে সাথে তোমরা বুঝে যাও। ঠিক আছে, তাহলে আনসার কী হলো, অপশন বি সাইটোকাইনিন হলো কারেক্ট আনসার। নেক্সট দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 2। সেকেন্ড কোয়েশ্চেনে দেখো কী দেওয়া আছে, বলা আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যের প্রকৃতি হলো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জলের সাহায্যে কি খাদ্য উৎপন্ন আমরা জানি, গ্লুকোজ C6H12 আর O6 এটা তৈরি হয়, তাই তো। তো এখানে আর উপাদান বস্তুরূপে কী উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়, তার সাথে কি উৎপন্ন হয়, জলও কিন্তু উৎপন্ন হয়। তাহলে এখানে বলছে উৎপন্ন খাদ্যের প্রকৃতি কীরূপ। উৎপন্ন খাদ্যের প্রকৃতি কীরূপ হবে, অবশ্যই ওটা কী হবে, গ্লুকোজ মানে সেটা একটা মনোস্যাকারাইড হবে। তো অপশান কী হবে, অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কী রয়েছে, বলছে পৌষ্টিক নালীর যে অংশে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট 3 প্রকার খাদ্যেরই পরিপাক ঘটে। আমরা জানি পৌষ্টিক নালীর যে পার্টগুলো রয়েছে তা বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার কিন্তু খাদ্যের পরিপাক ঘটে। যেমন মুখবিভাগে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক হয়, পাকস্থলীতে প্রোটিন আর ফ্যাট পরিপাক হয়, কার্বোহাইড্রেট পরিপাক হয় না। আর বাকি ক্ষুদ্রান্তে কিন্তু 3 প্রকার খাদ্যেরই পরিপাক ঘটে। ঠিক আছে, ক্ষুদ্রান্তে কী হয়, 3 প্রকার খাদ্যেরই, প্রোটিনেরও পরিপাক ঘটবে, ফ্যাটেরও পরিপাক ঘটবে এবং কার্বোহাইড্রেটেরও পরিপাক ঘটবে, অর্থাৎ 3 প্রকার। তাহলে আনসার কী হবে, অপশান সি ক্ষুদ্রান্ত হবে এখানে সঠিক আনসার। ঠিক আছে, আর এরকম দুটো জায়গা আছে, একটা হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, এক মনে রাখবে অগ্নাশয়, সেখান থেকে 3 প্রকার উৎসেচকে খরিত হয়, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক। তার সাথে হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকেও কিন্তু 3 প্রকার উৎসেচকে খরিত হয়। তো এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 4-এ কী বলা হচ্ছে, দেখো কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা আছে নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়, ফল, বীজ, ভ্রূণ নাকি শস্য। নিষেকের পর কিসে পরিণত হয় বলছে, ডিম্বাণু কিসে পরিণত হবে। মনে রাখবে নিষেকের পর ডিম্বাশয়, ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয় এবং ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। কিসে পরিণত হয়, নিষেকের পর ডিম্বাণু ভ্রূণে পরিণত হবে। আর যদি বলে নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস কিসে পরিণত হয়, তাহলে আনসার কী হবে, শস্যে পরিণত হয়। ঠিক আছে, পুরো সবগুলো জেনে নিলে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কত হবে, 5। দেখো কি আছে, পরাশ্রয়ী মূল দেখা যায় যে উদ্ভিদে। পরাশ্রয়ী মানে পরের ওপর আশ্রয় করছে, রাসনা, গুলাঞ্চ, স্বর্ণলতা নাকি কেশরদাম। পরাশ্রয়ী মূল কার দেখতে হবে তুমি বলো, পরাশ্রয়ী মূল কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা, পরাশ্রয়ী মূল দেখা যায় রাসনার ক্ষেত্রে। ঠিক আছে, রাসনার ক্ষেত্রে দেখা যায় পরাশ্রয়ী মূল, গুলঞ্চের দেখা যায় আত্তীকরণ মূল, আর কেশরদামের দেখা যায় ভাসমান মূল। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেনে কি আছে, বলা আছে কোনটি ড্রুপ জাতীয় ফল। তো এখানে ড্রুপ জাতীয় ফল কোনটা হবে, ড্রুপ জাতীয় ফল হচ্ছে আম। ঠিক আছে, অপশান এ হবে সঠিক, ড্রুপ জাতীয় ফল হলো আম। নেক্সট কোশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 7। প্রত্যেকটা কোশ্চেন করার সময় তোমরা কোশ্চেন দেখে ভিডিও পজ করে নেবে, তারপর নিজে আনসার করে নেবে, দেন আনসারটা মিলিয়ে নেবে। ঠিক আছে, কি আছে দেখো, নিচের কোনটি প্রকৃতপক্ষে পলিমার নয়, কোনটা প্রকৃতপক্ষে পলিমার নয় বলছে। স্টার্চ আছে, কোলাজেন আছে, জল আছে আর ডিএনএ আছে। তো পলিমার নয় কোনটা, এখানে জল অবশ্যই পলিমার নয়, তো অপশান সি হবে কারেক্ট, জল কিন্তু পলিমার নয়। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, বলা আছে নিচের কোন জৈব অণুর নাইট্রোজেন একটি অত্যাবশ্যক উপাদান, মানে কোন জৈব অণুতে নাইট্রোজেন আর কি থাকবেই সেইটা জানতে চাওয়া হয়েছে।
তো কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে কার্বোহাইড্রেটে। নেক্সট হচ্ছে প্রোটিন। তো প্রোটিনের যে অত্যাবশ্যকীয় উপাদান তার মধ্যে কিন্তু দেখবে নাইট্রোজেন রয়েছে। প্রোটিনের গঠনে তোমরা যদি অ্যামাইনো অ্যাসিডের একটা গঠন দেখে থাকো, সেখানে দেখবে NH2 গ্রুপ থাকে। NH2 গ্রুপ থাকে না অ্যামাইনো অ্যাসিড, তার মানে কি এখানে নাইট্রোজেন প্রেজেন্ট থাকছে। ফ্যাটেও থাকে না, ভিটামিনও থাকে না। তো এখানে আনসার কি হলো? প্রোটিন। নাইট্রোজেন হচ্ছে প্রোটিনে প্রেজেন্ট থাকবেই থাকবে, ঠিক আছে। তারপরে দেখবো আমরা কোশ্চেন নাম্বার 9। দেখো কি আছে, কি বলা আছে দেখো। বলছে মাইটোসিসের সময় কোনটির অবলুপ্তি ঘটে? অপশানস কী কী আছে? প্লাজমা পর্দা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয় পর্দা। তো মাইটোসিসের সময় কোনটার অবলুপ্তি ঘটবে সেটা কি হবে? অবলুপ্তি ঘটে কার বলো? অবশ্যই নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে। তো এখানে অপশন ডি হবে কারেক্ট। প্লাজমা পর্দা মানে কোষ পর্দা, কোষ পর্দা তো কখনোই অবলুপ্ত হবে না। প্লাস্টিডও অবলুপ্ত হয় না, মাইটোকন্ড্রিয়া অবলুপ্ত হয় না। অবলুপ্ত হয় কি? নিউক্লিয় পর্দা। অপশন ডি হবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 10 নম্বর কোয়েশ্চেন নাম্বার 10-এ দেখো কি বলা আছে। মিওসিস বিভাজনের ক্ষেত্রে G2 দশার ঠিক পরবর্তী দশা হলো। তো G2 যখন হবে তার ঠিক পরে আমরা কি পাবো? G2 দশা যখন হয়ে গেল, ধরো G1 হলো, S হলো আর G2 হলো, ঠিক আছে, এই তিনটে দশা হলো। তারপরে আসবে কোন ফেজ? এম ফেজ। এবার মিওসিসের ক্ষেত্রে বলছে এম ফেজের মধ্যে মিওসিসে প্রথম কি হবে? মিওসিস 1 হবে। কি হবে? মিওসিস 1। আর মিওসিস 1-এর মধ্যে প্রথম কী হবে? প্রোফেজ 1। মিওসিস 1-এর ক্ষেত্রে প্রথম কোন দশাটা আমরা দেখব? প্রোফেজ 1। তো প্রোফেজ 1-এর মধ্যেও প্রথম কোনটা আসে? লেপটোটিন। তাহলে G2 এর পরেই ঠিক মিওসিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? লেপটোটিন দেখতে পাবো। অপশন সি হবে এখানে সঠিক, লেপটোটিন, ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বর কোয়েশ্চেনে কি আছে। কোয়েশ্চেন নাম্বার 11 কি আছে? হলো এনজাইম হলো একটি। হলো এনজাইম বলতে কি বোঝাচ্ছে? হলো এনজাইম মানে কি? টোটাল একটা এনজাইম। তো সেখানে কি কি থাকবে? প্রোটিন পার্ট, যেটাকে আমরা বলবো অ্যাপো এনজাইম, আর তার সাথে থাকবে একটা হলো এনজাইম মানে তাহলে কী হবে? একটা থাকবে অ্যাপো এনজাইম মানে যেটা প্রোটিন পার্ট, আর একটা থাকবে নন প্রোটিন পার্ট। তাই নন প্রোটিন পার্ট থাকবে একটা, তার সাথে থাকবে একটা কি? অ্যাপো এনজাইম। মানে অপশন কি হবে? অপশন এ এখানে সঠিক হবে। ওকে, পরের কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার কত হবে? 12 হবে। দেখো 12 নম্বর কোশ্চেনে কি আছে। কোন বস্তুর সংশ্লেষের প্রধান স্থান হলো নিউক্লিওলাস? নিউক্লিওলাসে কি সংশ্লেষিত হয়? নিউক্লিয়াসে আমরা জানি কি? রাইবোজোমাল RNA, ঠিক আছে, রাইবোজোমাল RNA সংশ্লেষিত হয়। মানে RNA সংশ্লেষের যে প্রধান স্থান সেটা হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। অপশন এখানে সি হবে কারেক্ট। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 13 হবে। নেক্সট দেখো 13 নম্বরে কি আছে। কোনটি শ্বেত রক্তকণিকা নয়? শ্বেত রক্তকণিকা মানে কি? WBC-কে এমনিতে হোয়াইট ব্লাড সেল তো বলা হয়, তার সাথে কিন্তু একে লিউকোসাইটও বলা হয়, ঠিক আছে, লিউকোসাইটও বলা হয়, এটা মনে রাখবে। তো এখানে বলছে কোনটা WBC নয়। তো লিম্ফোসাইট অবভিয়াসলি WBC, মনোসাইট WBC, বেসোফিলও কিন্তু WBC। এবার থ্রম্বোসাইট যেটা অনুচক্রিকা, সেটা WBC নয়, সেটা হচ্ছে অন্য এক প্রকার রক্তকণিকা, বাট নট ইন দ্য WBC ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে অপশান বি হবে কারেক্ট, থ্রম্বোসাইট। তারপরে দেখো 14 নম্বরের কোশ্চেন কি আছে। কি বলা আছে? নিচের কোনটি একবীজপত্রী? তো এখানে একবীজপত্রী কোনটা হবে? একবীজপত্রী হচ্ছে কে? দেখো ধান হচ্ছে একবীজপত্রী, ধান হচ্ছে এখানে একবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। অপশন বি হলো কারেক্ট, ধান। তারপরে দেখো 14 হলো 15 নম্বর কোশ্চেন এখানে আছে। নাম্বার 15-তে দেখো কি আছে। গৌণ পরডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হলো। গৌণ পরডিম্বাণু, ঠিক আছে, এখানে সবসময় ক্রোমোজোম সংখ্যা কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। গৌণ পরডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কেমন হবে? হ্যাপ্লয়েড। আর হ্যাপ্লয়েড মানে কত বলো? 23টা অবভিয়াসলি। তো এখানে অপশন বি হবে সঠিক, 23, ঠিক আছে। গৌণ পরডিম্বাণুতে যে ক্রোমোজোম সংখ্যা সেটা কত হবে? 23 হবে। তারপরে দেখো 15 হলো 16 নম্বর কোয়েশ্চেন। দেখো কি আছে। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনটা নিঃসৃত হয় না? অ্যাড্রেনালিন, টেস্টোস্টেরন, টায়ালিন নাকি সুক্রেজ? তো এর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি যেটা নিঃসৃত হবে না, তার মানে সেটা নিশ্চয়ই হরমোন হবে না। তো এখানে হরমোন নয় কোনটা, সেটাই হবে আনসার। সেটা হচ্ছে কি? টায়ালিন। টায়ালিন হচ্ছে একটা উৎসেচক যেটা খরিত হয় লালাগ্রন্থি থেকে। অপশান সি হবে এখানে সঠিক আনসার। ওকে, তার পরবর্তী দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 17। দেখো কি আছে। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো। সুষুম্না স্নায়ু আমাদের কত জোড়া রয়েছে? আছে 10 জোড়া, 12 জোড়া, 31 জোড়া নাকি 23 জোড়া? তো সুষুম্না স্নায়ু আমাদের কত জোড়া? 31 জোড়া।
অপশান কি হবে? সি হবে এখানে সঠিক। তারপরে দেখো 18 নম্বর কোয়েশ্চেন কি আছে, TSH যার ফুল ফর্ম কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এর উৎপত্তি স্থল হলো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যে কোনো স্টিমুলেটিং হরমোন হোক বা যে কোনো ট্রপিক হরমোন হোক, সবসময় উৎপত্তি হবে কোথা থেকে? এটা অবশ্যই পিটুইটারি থেকে। সেরকমই TSH এর উৎপত্তি স্থল হবে পিটুইটারি। মানে কোন অপশানটা কারেক্ট হবে? অপশান সি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখবো আমরা এবারে 19 নম্বরের কোশ্চেন। দেখো কি বলা আছে, কোশ্চেন নাম্বার 19। যে শ্রেণীর প্রাণীর অর্ধবিভক্ত নিলয় দেখা যায়, অর্ধবিভক্ত নিলয় মানে বুঝতে পারছো, মানে নিলয় বিভক্ত হচ্ছে। প্রথমে কি থাকে দেখো, প্রথমে থাকে একটা অলিন্দ একটা নিলয়, তারপরে হয় দুটো অলিন্দ একটা নিলয়, তারপরে হয় দুটো অলিন্দ অর্ধবিভক্ত নিলয়, মানে 3 নম্বর স্টেপে আসছে। প্রথমটা কি থাকে? 3 নম্বর স্টেপে কি আসছে তাহলে এখানে? কাদের হয় অর্ধবিভক্ত নিলয়? কাদের ক্ষেত্রে দেখা যায়? সরীসৃপের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, পরে সরীসৃপের ক্ষেত্রে আমরা দেখি কি, সেটা হয়ে যাচ্ছে কুমিরের ক্ষেত্রে আমরা 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কিন্তু দেখতে পাই। আর বাকি পক্ষী আর স্তন্যপায়ী দুজনের ক্ষেত্রে কিন্তু 4 প্রকোষ্ঠযুক্তই দেখা যায়। হ্যাঁ, দুটো অলিন্দ দুটো নিলয়। আর মৎস্যের ক্ষেত্রে আমরা দুটো দেখতে পাই, অলিন্দ একটা নিলয় একটা। ঠিক আছে, পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 19 হলো 20টা। দেখো কি আছে, বলা আছে কয়েকটি স্নায়ুকোষের কোষদেহ মিলিত হয়ে গঠিত হয়। স্নায়ুকোষের কোষদেহ মিলিত হয়ে অপশান কি আছে? সাইন্যাপস, নিউরোগ্লিয়া, গ্যাংলিয়া নাকি কোনোটি নয়? কয়েকটি স্নায়ুকোষের কোষদেহ মিলিত হয়ে গঠিত হয় কি? স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়া। স্নায়ুগ্রন্থি বা কী গঠিত হয়? গ্যাংলিয়া। অপশান সি হবে সঠিক। আর সাইন্যাপস বা স্নায়ুসন্নিধি কি? সাইন্যাপস বা স্নায়ুসন্নিধি হচ্ছে একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু, বা বলতে পারো দুটো নিউরনের সংযোগস্থল, সেটা হচ্ছে সাইন্যাপস। ঠিক আছে, আর নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়াকে আমরা কি বলি? ধারক কোষ বলি। বেশ, পরে কোশ্চেন দেখো 21 নম্বর কোশ্চেন কি আছে, পাইরুভিক অ্যাসিডে কার্বন পরমাণুর সংখ্যা হলো। পাইরুভিক অ্যাসিড কখন উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লুকোজ যেখানে ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, আর এই বিক্রিয়াটা ঘটে কোষের সাইটোপ্লাজমে, যেটা হচ্ছে সবাত শ্বসনের প্রথম পর্যায় এবং সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়। তো পাইরুভিক অ্যাসিডের নাম্বার অফ কার্বন অ্যাটমস কটা? 3টে। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিডে কত কার্বনযুক্ত? এটা 3 কার্বনযুক্ত একটা যৌগ। পরে কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেনে কি আছে, কোশ্চেন নাম্বার 22। গ্যামেটে সেক্স ক্রোমোজোমের সংখ্যা হলো। গ্যামেটে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটা হবে? ভালো করে কোশ্চেন পড়বে। গ্যামেটে টোটাল বললে হয় কটা? 23টা। 23টার মধ্যে 22 ভাগ হবে আর 1 ভাগ হবে। 22টা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা হেটেরোজোম। তো এখানে কটা হবে সেক্স ক্রোমোজোম সংখ্যা? গ্যামেটে হবে একটা, অনলি 1। অপশান বি হবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখবো আমরা কোশ্চেন নাম্বার 23 কি রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 23-এ কোনটি সালোক সংশ্লেষের ক্ষেত্রে সঠিক? সালোক সংশ্লেষের ক্ষেত্রে কোন বক্তব্যটা সঠিক তোমাকে বলতে হবে। প্রথমে বলা আছে কার্বন ডাইঅক্সাইড ও জল উভয় জারিত হয়, তো উভয় জারিত হবে না। কার্বন ডাইঅক্সাইড জল উভয় বিজারিত হয়, তাও নয়। কার্বন ডাইঅক্সাইড জারিত হয়, জল বিজারিত হয়, তাও নয়। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, জল জারিত হয়, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেনে পরিণত হয়, আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। অপশান ডি সেই হিসেবে হচ্ছে এখানে সঠিক। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কি আছে 24। করডাটা ও অকর্ডাটার মধ্যে সেতুবন্ধক প্রাণী, মানে বলছে করডা আর অকর্ডাটার মধ্যে, কর্ডেট আর নন কর্ডেটের মধ্যে যদি লিঙ্ক বলা হয়, সেই লিঙ্কটা কে গঠন করে? লিঙ্কটা গঠন করে অবশ্যই কে? বেলানোগ্লসাস, যেটাকে কি বলি আমরা? হেমিকর্ডাটা। বেলানোগ্লসাস কি? একটা হেমিকর্ডাটা। তাহলে এখানে হেমিকর্ডাটা হবে আনসার। ঠিক আছে, অপশান কি হবে? অপশান ডি হবে এখানে উত্তর। ঠিক আছে, তারপরে দেখব কোশ্চেন নাম্বার 25। দেখো 25-এ কি বলা আছে। 25-এ বলা আছে মানুষের রিবসগুলি সামনের দিকে পরস্পর যুক্ত থাকে যার সাহায্যে। মানুষের রিবসগুলো সামনের দিকে পরস্পর যুক্ত থাকে কার সাহায্যে? সামনের দিকে যুক্ত থাকে স্টার নামের সাথে। কার সাথে? স্টার নামের সাথে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, আমাদের কত জোড়া রিবস রয়েছে? আমাদের রয়েছে 12 জোড়া রিবস। ঠিক আছে, টোটাল রিবস আমাদের কত? 12 জোড়া। এইদিকে 12 জোড়া, মানে এইদিকে 12টা, এইদিকে 12টা, টোটাল তাহলে কত হয়ে গেল? 12 জোড়া হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26 কি আছে। দেখো 26-এ অ্যাড্রেনাল গ্রন্থিটি কোন অঙ্গের সাথে যুক্ত থাকে? অ্যাড্রেনাল নামেই রয়েছে, অ্যাড্রেনাল। অ্যাড রয়েছে কার সাথে? রেনালের সাথে। রেনাল মানে কি? রেনাল মানে কিডনি।
তাহলে কার সাথে হবে, কিডনি বা বৃক্কের সাথে কিন্তু অ্যাড্রেনাল গ্রন্থি যুক্ত থাকে। তো অপশানে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, বৃক্ক বা কিডনি। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27। দেখো কি আছে, এডিএইচ যার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন অংশগ্রহণ করে। এডিএইচ কিসে অংশগ্রহণ করে? এডিএইচ আমরা জানি পশ্চাৎ পিটুইটারি থেকে ঘটিত হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা সংশ্লেষিত হয় হচ্ছে হাইপোথ্যালামাসে, পশ্চাৎ পিটুইটারি থেকে এসে ওখানে সঞ্চিত থাকে এবং সেখান থেকে খরিত হয়। আর অংশগ্রহণ করে কিসে? অংশগ্রহণ করে জলের পুনঃশোষণে, মূত্র থেকে, মানে মূত্র বলতে এখানে মূত্র ঠিক হবে না, মানে বৃক্কীয় নালিকা যে পরিসূত্রটা রয়েছে বৃক্কীয় নালিকার মধ্যে, সেখান থেকে জলের শোষণ ঘটাবে, ঠিক আছে, মানে জলের পুনঃশোষণ ঘটায়, দূরসংবর্ত নালিকায় জলের শোষণ ঘটায়। অপশান ডি হবে সঠিক। 28 নম্বর কোশ্চেন দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 28। পেশির মায়োফিলামেন্ট। মায়োফিলামেন্ট বলছে সার্কোমিয়ার নামক প্রকোষ্ঠে সুসজ্জিত থাকে, অ্যাক্টিনো মায়োসিন দ্বারা গঠিত, আর পেশিতন্তু সংকোচনের মূল উপাদান। সব কটা এখানে একদম কারেক্ট দেওয়া রয়েছে। তো কী হবে, উপরোক্ত সবগুলি এখানে সঠিক হবে। অপশান কোনটা হবে? অপশান ডি হবে এখানে সঠিক, ঠিক আছে। মায়োফিলামেন্টের ক্ষেত্রে 3টাই এখানে সঠিক দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 29 দেখো কি আছে, কোনগুলি রক্ততঞ্চক রোধক পদার্থ? ইডিটিএ ডিকোমারল, সোডিয়াম ও পটাশিয়াম সাইট্রেট, সোডিয়াম ফ্লুরাইড, নাকি সবকটা? তো এখানে রক্ততঞ্চক রোধক পদার্থ কোনগুলো হবে? সবগুলোই হবে। তো এখানে উল্লিখিত সবগুলি কিন্তু এখানে সঠিক। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট, উল্লিখিত সবগুলি। পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 30। কি বলা আছে, কোন হরমোনটি কোষ বিভাজনে, প্রোটিন সংশ্লেষে ও অস্থির বৃদ্ধিতে অংশ নেয়? তো এখানে কোন হরমোনটা সেটা অংশ নয়। অস্থির বৃদ্ধি মানেই বুঝতে পারছো হাইট বৃদ্ধি, তার মানে সেটা কী হবে? অবশ্যই গ্রোথ হরমোন হবে। কী হবে? অপশান ডি হবে এখানে সঠিক আনসার, গ্রোথ হরমোন, অপশান ডি। পরবর্তী দেখো লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর কোশ্চেন, ঠিক আছে, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 কী রয়েছে দেখো, কোন বিক্রিয়াগুলি সালোক সংশ্লেষের অন্ধকার দশায় সংগঠিত হয়? দুটো দশায় সালোক সংশ্লেষের, একটা হচ্ছে আলোক, একটা হচ্ছে অন্ধকার। তো অন্ধকার দশায় কোনগুলো হয়? অন্ধকার দশায় কার্বন স্থিতিকরণ হয়, তারপরে কি হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠিত হয়, আর কি হয়, গ্লুকোজ গঠিত হয়, কিন্তু এটিপি গঠিত হয় না। এটিপি কখন হয়? এটিপি তো ফটোফসফোরিলেশন বলি আমরা, ফটোফসফোরিলেশন কখন হয়? আলোক দশায়। তো এটিপি আলোক দশায় তৈরি হয়। বাকি এখানে এ, বি আর সি যে কটা রয়েছে এগুলো কিন্তু অন্ধকার দশায় সংঘটিত হয়, ঠিক আছে। তারপরে দেখবো আমরা 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, কোনগুলি সিস্টেমিক সংবহনের অংশ? সিস্টেমিক সংবহনের কথা যখনই বলবে তখনই মাথায় রাখবে এখানে কিন্তু কলাকোষ অংশগ্রহণ করবে। সিস্টেমিক মানে হৃৎপিণ্ডের সাথে কলাকোষ বা হৃৎপিণ্ডের সাথে দেহের, ঠিক আছে। আর পালমোনারি বললে হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের কানেকশন যেটা, সেটা পালমোনারি। আর সারা দেহের সাথে হৃৎপিণ্ডের যে সংবহন সেটা হচ্ছে তোমার সিস্টেমিক সংবহন, মানে সিস্টেম, সারা দেহ মানে কি আমাদের সিস্টেমটা হচ্ছে, সেজন্য এটা সিস্টেমিক সংবহন। তো প্রথমেই রয়েছে সারা দেহে দূষিত রক্ত ডার্লিন দেওয়া আসে, অবশ্যই হবে, তাহলে এ এখানে ঠিক রয়েছে। তার বলছে বাম নীলা থেকে বিশুদ্ধ রক্ত কলাকোষে পরিবহন, এটাও ঠিক। বাকি ফুসফুস যেখানে থাকবে সেগুলো কিন্তু পালমোনারি, তাহলে এখানে অপশান সি আর অপশান ডিটা হবে না, অপশান এ আর অপশান বি এখানে সঠিক দেওয়া রয়েছে। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 33। কি বলা আছে 33-তে? দেখো কি আছে, এখানে রয়েছে প্রতিষ্ঠা সম্পর্কে সঠিক বক্তব্যগুলি হলো। প্রতিষ্ঠা মানে কি? প্রথমত প্রতিষ্ঠা মানে বোঝা যাবে এককোষী ইউক্যারিওটের কথা বলা হচ্ছে। প্রতিষ্ঠা সবসময় এককোষীই হবে, ঠিক আছে। প্রতিষ্ঠা একক নিউক্লিয়াস বা একাধিক নিউক্লিয়াসযুক্ত হতে পারে, এটা ঠিক। এরা স্বাধীন জীবে পরজীবী হতে পারে, এটাও হতে পারে। এদের পর্দা ঘেরা কোষাঙ্গন উপস্থিত থাকে, এটাও সঠিক, ঠিক আছে। তো প্রতিষ্ঠা সম্পর্কে এই 3টেই সঠিক রয়েছে। আর প্রতিষ্ঠা মানে কিন্তু এককোষী ইউক্যারিওটিক, মানে মিনিংয়ের মতো একদম। প্রতিষ্ঠা মানেই মনে রাখবে কেমন হবে, এককোষী ইউক্যারিওটিক হবে। তো এখানে আনসার ঠিক হলো বি, সি আর ডি। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কি রয়েছে 34। 34-এ কী বলা আছে, কোনগুলি সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কে সঠিক? সমবৃত্তীয় অঙ্গগুলি সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কে সঠিক। সমবৃত্তীয় মানে কি? এদের গঠন আলাদা হলেও কাজ এক। সমবৃত্তীয় মানে গঠন আলাদা হলেও কি ওদের কাজ এক হবে। কাজ এক মানে কি? এরা অবশ্যই অভিসারে অভিব্যক্তির ফলে সৃষ্টি হয়েছে। গঠন এক হলেও কাজ আলাদা একদমই নয়, গঠন আলাদা হলেও কাজ একই হবে এদের। আর বলছে পাখির ডানা পতঙ্গের ডানা সমবৃত্তীয় অঙ্গ, একদমই তাই। পাখির ডানা আর পতঙ্গের ডানা কিন্তু সমবৃত্তীয় অঙ্গ। তো এখানে অপশান এ আর অপশান সি হয়ে গেল সঠিক। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 35-এ কী আছে? 35-এ বলা আছে অক্সিন হরমোনের মুখ্য কাজ হলো।
অক্সিন, যার কি কেমিক্যাল নেম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই হরমোনের প্রধান কাজ কি? অক্সিনের প্রধান কাজ হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা, তার সাথে পর্ব মধ্যে টপিক চলন নিয়ন্ত্রণ করা আর মূলের বৃদ্ধি ঘটানো। তো অপশান বি হলো আর অপশান সি হলো এখানে সঠিক। ঠিক আছে, অপশান বি আর অপশান সি হচ্ছে অক্সিন হরমোনের মেন ফাংশান, তার সাথে অগ্রস্থ প্রকটতা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 36 কী বলা আছে দেখো। অগ্রপিটুইটারি থেকে খরিত হরমোনগুলি হলো, অগ্রপিটুইটারি থেকে কী কী হরমোন খরিত হয়? ICSH খরিত হয়, মানে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। গ্রোথ হরমোন খরিত হয়, বাকি প্রোল্যাকটিনও খরিত হয়। প্রোল্যাকটিন কি? LTH লিউটোট্রপিক হরমোন, তাই তো, সেটাকে আমরা প্রোল্যাকটিন। নেক্সট দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 37, দেখো কি রয়েছে, কি বলা আছে 37-এ, কোনগুলি অযৌন জনন সম্পর্কে সঠিক? অযৌন জনন সম্পর্কে সঠিক কোনটা? একটি মাত্র জীবের প্রয়োজন, অবশ্যই একটা জীবের দ্বারাই সম্পন্ন হয়। জনিত জীব ও অপত্য জীব জিনোটাইপগতভাবে একই প্রকৃতির হয়, তো অবশ্যই একই হবে, কারণ এদের ক্ষেত্রে মাইটোসিস বিভাজন হচ্ছে। রেণু তৈরির মাধ্যমে সম্পন্ন হয়, তো হতে পারে, কারণ অযৌন জননের একক হচ্ছে কি? রেণু। অযৌন জননের একক কি কাকে বলি? আমরা রেণুকে বলি, তো অপশান সি হবে এখানে। তো কি কি হলো? অপশান এ হলো, বি হলো আর অপশান সি হলো, এই তিনটেই কিন্তু এখানে সঠিক হলো। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 38 কি আছে? অক্সিন হরমোনের রাসায়নিক গঠনে যে মৌল বর্তমান। অক্সিন হরমোনের রাসায়নিক গঠনে আমরা কোন কোন মৌল পাবো? অক্সিজেন পাবো, নাইট্রোজেন পাবো এবং হাইড্রোজেনও পাবো। এ, বি আর সি তিনটে অপশান এখানে সঠিক হবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার কী হবে? 39 হবে। 39-এ কী আছে? কোনগুলি যুগ্ম প্রোটিন? যুগ্ম প্রোটিন বলতে কোনো অন্য কিছুর সাথে যুক্ত থাকবে, ঠিক আছে, কোনো প্রোটিন তার সাথে অন্য কিছু একটা যুক্ত থাকবে, তবে সেটা হবে যুগ্ম প্রোটিন। যেমন নিউক্লিয় প্রোটিন হবে যুগ্ম প্রোটিন, ফসফোপ্রোটিন হবে যুগ্ম প্রোটিন এবং লাইপোপ্রোটিনও হবে যুগ্ম প্রোটিন। কারণটা কি? দেখো, নিউক্লিয় প্রোটিন মানে কি? নিউক্লিক অ্যাসিডের সাথে যুক্ত রয়েছে, ফসফোপ্রোটিন মানে ফসফেট গ্রুপের সাথে যুক্ত রয়েছে, এবং লাইপোপ্রোটিন মানে লিপিডের সঙ্গে যুক্ত রয়েছে যে প্রোটিন হলো। তাহলে নেক্সট দেখা যাক, তাহলে কোয়েশ্চেন নাম্বার 40, যেটা লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর লাস্ট কোয়েশ্চেন। কি আছে? কোন তিনটি শিরা ডান অলিন্দে উন্মুক্ত হয়? ডান অলিন্দে কি হয়? প্রথম কথা, ডান অলিন্দে সারা দেহের দূষিত রক্ত ডান অলিন্দে যায়, তাই তো। তো এখানে কোন কোন শিরার মাধ্যমে যাবে? ঊর্ধ্ব মহাশিরা থাকবে, নিম্ন মহাশিরা থাকবে আর করোনারি সাইনাস থাকবে। বি থাকবে, সি থাকবে আর ডি থাকবে। এ তো থাকবে না, এ হচ্ছে ফুসফুসীয় শিরা, সেটা হচ্ছে বাম অলিন্দে যুক্ত থাকে এবং বিশুদ্ধ রক্ত পরিবহন করে। ওকে, তো এরপর থাকছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 স্টার্ট হচ্ছে, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। প্রথমে দেখো কি আছে, কোনো বস্তুর ভর এম, ঠিক আছে, আয়তন ভি, ওকে, এবং ঘনত্ব ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো, ঘনত্ব ডি সমান কী হয়? এম বাই ভি হয়, ডি সমান এম বাই ভি। তাহলে এম সমান আমি লিখতে পারি ভি ইন্টু ডি, এম সমান আমি লিখতে পারি ভি ইন্টু ডি। তো অপশান কী হচ্ছে? অপশান এ হচ্ছে এখানে কারেক্ট, এম সমান ভি ইন্টু ডি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 42 কি আছে? একটি সরল দোলকের গতি হলো, সরল দোলকের গতি কেমন গতি হবে? চলন, ঘূর্ণন, মিশ্রণ নাকি পর্যাবৃত্ত? তো সরল দোলকের যে গতি হয় সেটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। সরল দোলকের গতি কেমন হয়? পর্যাবৃত্ত গতি। অপশান ডি হচ্ছে এখানে সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 43, দেখো কি আছে? 43-তে কি বলা আছে দেখো, একটি বস্তুর বেগ 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত? 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, তাই না? ত্বরণ মানে কি হয়? এ ইকুয়াল টু আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি, বা তোমরা এটাও বসাতে পারো ভি ইজ ইকুয়াল টু এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বসালেও হবে। যেটা বসাবে এখান থেকে অ্যাকচুয়ালি এই সূত্রটা এসছে বা এখান থেকে এটা এসছে, ঠিক আছে। ভি সমান ইউ প্লাস এটি বসাই তোমাদের সুবিধা হবে। ভি সমান ইউ প্লাস এটি, ভি এর মান কত? 25 বসিয়ে দাও, ইউ এর মান কত? 10 বসিয়ে দিলাম, এ এর মান আমি জানি না, টি এর মান হচ্ছে 5 মিনিট। 5 মিনিটকে সেকেন্ড করে নাও, 5 মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে তোমাকে গুণ করতে হবে, গুণ করে দিলাম। তাহলে 25 থেকে 10 বাদ দিলে কত হবে? 15। 15 সমান 300 এ, এটাই হচ্ছে 15 সমান হচ্ছে 300 এ। তাহলে 15 দুগুণে 30, 20। তাহলে এ সমান বেরোবে 1-এর 20। 1-এর 20 মানে কত হবে? 1-এর 20 মানে হবে, অপশান কোনটা হবে? অপশান এখানে হয়ে যাবে দেখো, অপশান বি, তাই না। 0.05কে তোমরা যদি ভাঙো তাহলে 5/100 আসবে, সেখান থেকে 1-এর 20 চলে আসবে। তো অপশানে বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 44 কী রয়েছে?
কোন রাশির মাত্রা তিনটি মৌলিক রাশির মাত্রা নিয়ে গঠিত? তিনটে মৌলিক রাশির মাত্রা নিয়ে কে গঠিত? সেটা হচ্ছে বল গঠিত। বলের ক্ষেত্রে কি হয়? m(l(t)-2। দেখো m মানে ভর, l মানে কি সরণ, আর t মানে হচ্ছে সময়। তো তিনটেই নিয়ে গঠিত হচ্ছে, তো এখানে কি হবে? অপশান সি বল হবে উত্তর। পরে কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 45। দেখো কি আছে 45-এ বলা আছে প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় একটি বস্তুর আপাত ওজন ওর প্রকৃত ওজনের থেকে, আপাত ওজন সবসময় প্রকৃত ওজনের থেকে কম হবে। কেমন হবে? কম হবে, কারণ যখনই নিমজ্জিত করছি কে কাজ করছে? প্লবতা। আর প্লবতা কি ওজনের অপোজিটে কাজ করে, অপোজিটে কাজ করার জন্য কি হচ্ছে? মানটা কিন্তু কমে যাচ্ছে, তাই জন্য এখানে কি হবে? কম হয়, অপশানে বি। নেক্সট হচ্ছে 46 নম্বর কোয়েশ্চেন। দেখো কি আছে কোয়েশ্চেন নাম্বার 46। নিউক্লিয়াস থেকে নির্গত ধনাত্মক আধান বিশিষ্ট কণা কোনটি? তেজস্ক্রিয় রশ্মির ক্ষেত্রে আমরা দেখি, বা তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে ধনাত্মক আধান বিশিষ্ট কোনটা হয়? সেটা হচ্ছে আলফা রশ্মি। তো এখানে অপশন এ হবে সঠিক, আলফা রশ্মি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 47 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, বলা আছে কি এখানে ABC তিনটি মৌলের ভর সংখ্যা দেওয়া আছে 23, 40 আর 24। পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 11, 28 আর 12। এদের মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পরের। তার মানে একে আমরা এরম লিখতে পারি, ভর সংখ্যা 23 মানে উপরে 23 নিচে 11। বি লিখতে পারি আমরা উপরে 40 আর নিচে হচ্ছে 28। আর সিকে আমরা লিখতে পারি উপরে 24 নিচে হচ্ছে 12, এটা লিখতে পারি। তাই এখানে বলছে এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক অবশ্যই এরা কি হবে? পরস্পর। দেখো এই দুটোকে মাইনাস করলে কত আসছে? 12। এই দুটোকে মাইনাস করলেও আসছে 12, এই দুটোকে মাইনাস করলেও আসছে 12। তো ভর সংখ্যার সাথে পারমাণবিক সংখ্যা মাইনাস করলে আমরা কি পাই? নিউট্রন সংখ্যা পাই। তবে তিনটেরই কিন্তু নিউট্রন সংখ্যা সমান, আর নিউট্রন সংখ্যা সমান মানে সেই তিনটে পরস্পরে কি হবে? আইসোটোন হবে। আইসোটোন মানে অপশন সি হবে এখানে কারেক্ট, আইসোটোন। ঠিক আছে, পরেরটা দেখবো কোশ্চেন নাম্বার 48। 48-এ দেখো কি আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে? দেখো কি বলা আছে, ভালো করে পড়ো। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ ছিল, সেখান থেকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে নিয়ে যাচ্ছি। তাহলে প্রথমে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কি? বরফ। সেখান থেকে আমি কি করব? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল করব। 0 ডিগ্রি জল করার পর সেখান থেকে আমি 100 ডিগ্রি জল করব, 100 ডিগ্রি জলে পরিণত করব। তাহলে এখানে 0 ডিগ্রি বরফ থেকে যখন 0 ডিগ্রি জল করছি, সেখানে দেখো টেম্পারেচারে কোনো চেঞ্জ হয়নি, তার মানে এখানে লিন তাপ নেওয়া হয়েছে। লিন তাপ H সমান কী হয়? ml। তাহলে প্রথমটাই বসবে ml। ঠিক আছে, ml মানে কি? বরফ গরনের লিন তাপ। তারপরে কি আছে? তারপরে হচ্ছে দেখো H ইকুয়াল টু কী বসবে? mst। একটা বসবে ml আর একটা বসবে mst। ঠিক আছে, তাহলে বসিয়ে দিই আমরা ml প্লাস mst। তো এম এর মান তো 100 কমন নিয়ে নিলাম, এল এর মান হচ্ছে 80 প্লাস, আর এস এর মান বলা হচ্ছে 1, আর টি এর মান হচ্ছে কত চেঞ্জ হয়েছে? 0 থেকে 100, মানে কত চেঞ্জ? 100 চেঞ্জ। তাহলে 80 প্লাস 100 কত হয়? 180। 180-র সাথে যদি আমি 100 গুণ করি, 180-র সাথে যদি আমি 100 গুণ করে দুটো জিরো পেয়ে যাব, এত ক্যালোরি। তার মানে অ্যাকচুয়ালি 18 কিলো ক্যালোরি হবে উত্তর। কত হবে? 18 কিলো ক্যালোরি। অপশন কি হবে? অপশন এ হবে এখানে সঠিক, 18 কিলো ক্যালোরি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 49-এ কী আছে। কোশ্চেন নাম্বার 49 বলছে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা ক্যাপিটাল এন হলে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা n। ঠিক আছে, 22.4 মানে আমি বুঝতেই পারছি 1 মোলের কথা বলছে, বলা হচ্ছে 1 মোলের অনুসংখ্যা n। তাহলে 11.2 লিটার, 11.2 লিটার মানে কত? হাফ মোল। তো হাফ মোলের ক্ষেত্রে কত হবে? n/2 হবে। তো আনসার এখানে কি হবে? n/2। অপশন বি হবে সঠিক। ঠিক আছে, n/2 অপশন বি। পরেরটা দেখো 50 নম্বরের কোশ্চেন কী আছে দেখো, কোনো উত্তর লেন্সের কি বলা হচ্ছে? কোনো উত্তর লেন্সের কোন অবস্থানে বস্তুকে রাখলে অত্যাধিক বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হয়? যদি অত্যাধিক বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে হয় তাহলে কোথায় রাখতে হয় বস্তুকে? সবসময় ফোকাসে। ঠিক আছে, ফোকাসে। অপশান বি হবে কারেক্ট, ফোকাসে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী দেখব কোশ্চেন নাম্বার 51। 51-এ দেখো কি আছে, m ও 2m ভরের দুটি সীসার খণ্ড একই উচ্চতায় আছে। এটা উচ্চতা হবে না, এটা উষ্ণতা হবে। ঠিক আছে, একই উষ্ণতায় আছে। 2m ভরের খণ্ডটির মধ্যে তাপ
তো 2m যেহেতু বুঝতেই পারছো ভর যদি বেশি হয় তাহলে তাপ কী হবে, বেশি হবে, মানে দ্বিগুণ হবে। তো 2m ঘরে খণ্ডটির তাপ m ভরে খণ্ডটির দ্বিগুণ হবে। ব্যাস, একদম সহজ ব্যাপার, m ভরে খণ্ডটির দ্বিগুণ হবে। ঠিক আছে, কারণ আমরা জানি কি H = mst হয়। ঠিক আছে, তো এখানে অপশান সি হবে কারেক্ট। পরের দেখো 52 নম্বরে কোশ্চেন দেখো কী আছে। বিভব পার্থক্যগুলো একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা হয়। রোধকে যদি আমি অর্ধেক করে দিই তাহলে প্রবাহ মাত্রা কী হয়, ভি সমান কী হয়, IR হয়। রোধকে তুমি অর্ধেক করে দাও, R/2 করে দাও, তাহলে ভি সমান কী বেরোবে, ভি সমান বেরোবে IR/2। ঠিক আছে, তাহলে প্রবাহ মাত্রা কী হবে, দেখো রোধ যদি অর্ধেক করো তুমি, বিভব পার্থক্য একই রেখেছে তো, তাহলে বিভব পার্থক্যকে আমি ধ্রুবক ধরলাম। বিভব পার্থক্য ধ্রুবক হয়, ভি সমান তো IR হয়, তাহলে এখান থেকে আমি বের করতে পারি I ভার্সাস 1/R, I ভার্সাস 1/R। রোধকে যদি অর্ধেক করি তাহলে প্রবাহ মাত্রা কী হবে, দ্বিগুণ হয়ে যাবে। সিম্পল ব্যাপার। দেখো রোধ যদি কমে যায়, রোধ যদি অর্ধেক করে দাও তুমি, প্রবাহ মাত্রা তো দ্বিগুণ হবেই, বাধা কমিয়ে দিলে প্রবাহের মাত্রা তো বেড়ে যাবেই, তো এখানে কী হবে, দ্বিগুণ হবে। অপশন কী হবে, বি হবে সঠিক। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 53 কী রয়েছে। 1 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তা হলো। 1 কেজি জলের উষ্ণতা আমি 1 ডিগ্রি সি বাড়াতে চাই তাহলে কী পরিমাণ তাপ লাগবে, সলভ করবে এটাকে। আমরা কি জানি H = কী হয়, MST হয়। কী পরিমাণ তাপ লাগবে মানে কি, H সমান MST করে দেবো। H সমান যদি MST হয় তো তাপ হচ্ছে H, M কত 1 কেজি, এখানে দিয়েছে কি ডিগ্রি সি, তো 1 কেজিকে তুমি গ্রাম করে নাও। 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, ইন্টু S এর মান 1 হবে আর T এর মান কত বৃদ্ধি করছে 1, তার মানে 1000 ক্যালোরি হবে উত্তর। 1000 ক্যালোরি মানে কি 1 কিলো ক্যালোরি, তো আনসার কী হবে, 1 কিলো ক্যালোরি কিন্তু আনসার হবে। ঠিক আছে, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার, 1 কিলো ক্যালোরি। ঠিক আছে, চলো পরেরটা দেখো। 54 নম্বর দেখো, কোন কণাটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় কী অংশগ্রহণ করে। অপশানস কী কী আছে দেখো, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আর পজিট্রন। তো এগুলোর মধ্যে পরমাণুর কোন কণাটা আমাকে বলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেটা তোমরা খুব ভালো করেই জানো, সেটা হচ্ছে ইলেকট্রন। অপশান কী হবে, অপশান বি হবে এখানে সঠিক। কোশ্চেন নাম্বার 55 একটা ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1-এর কিন্তু লাস্ট কোশ্চেন। ঠিক আছে, প্রদত্ত কোনটি অক্সি অ্যাসিড, প্রদত্ত কোনটি অক্সি অ্যাসিড। দেখো অক্সি মানে কি, সেখানে নিশ্চয়ই অক্সিজেন প্রেজেন্ট থাকবে, তো এখানে কোন অ্যাসিডটাই অক্সিজেন প্রেজেন্ট আছে বলো, সেটাই অক্সি অ্যাসিড হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডে নেই, হাইড্রোসায়ানিক অ্যাসিডে নেই, হাইড্রোবোমিক অ্যাসিডে নেই, রয়েছে কোথায়, অনলি ফসফরিক অ্যাসিডে। তাহলে আনসার আমাদের কী হবে, ফসফরিক অ্যাসিড, অপশন সি হবে এখানে সঠিক আনসার। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2। একটা কথা আমি তোমাদের খুব ক্লিয়ারলি বলে দিতে চাই, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 আগেরবারে কিন্তু কোয়েশ্চেনেই এই নোটিফিকেশানটা বা যদি বলো তুমি ইনস্ট্রাকশনটা কিন্তু দেওয়া ছিল যে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2-তে মানে একটা অপশানই ঠিক হবে, মোর দ্যান ওয়ান হবে না। তো সেই রকম ইনস্ট্রাকশানগুলো যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে একবার করে পড়ে তারপরে কিন্তু আনসার করবে। ঠিক আছে, এমনিতে আমরা জানি লাইফ সায়েন্স ক্যাটাগরি 2-তে কী হয়, মোর দ্যান ওয়ান অপশান কারেন্ট হয়, কখনো আবার ওয়ানও হয়, তাই না। কিন্তু ফিজিক্যাল সায়েন্সে যেহেতু আগেরবারে আমরা নতুন একটা প্যাটার্ন দেখলাম যে হয়, মানে আগেরবারে কি দেখলাম যে একটাই হবে সঠিক, তো সেই জন্য এবারেও কিন্তু সম্ভাবনা রয়েছে সেরকম হওয়ার। ইনস্ট্রাকশান ফলো করবে অলওয়েজ, তারপরেই আনসার করবে, কারণ পরীক্ষার হলে তোমরা থাকবে, তোমরা যেন নতুন কি ইনস্ট্রাকশান তোমরা পাবে। ঠিক আছে, তো সেই জন্য কোয়েশ্চেনের ইনস্ট্রাকশানগুলো অলওয়েজ ফলো করবে, তারপর আনসার করবে। তো এখানে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2-তে কিন্তু আমি মোর দ্যান ওয়ান অপশানই কারেক্ট রেখেছি, কিন্তু পরীক্ষার সময় অবশ্যই তোমরা সেটা কিন্তু কোয়েশ্চেন দেখে নেবে, কেমন। তাহলে দেখো ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2-এর প্রথমে কি রয়েছে, বলা আছে সমযোজী যৌগ কোনগুলি। সমযোজী কোনগুলো হবে, দেখো প্রথমে আছে হাইড্রোজেন ক্লোরাইড, তো এটা তো হবেই সমযোজী। ক্যালসিয়াম ক্লোরাইড হবে না, ক্লোরোফর্ম হবে, অ্যাসিটিক অ্যাসিডও সমযোজী যৌগ হবে, তাহলে এ হবে, সি হবে আর ডি হবে। এই তিনটি কিন্তু এখানে সমযোজী যৌগের মধ্যে পড়বে। ঠিক আছে, তারপরে দেখো 57 নম্বর কোশ্চেনে কি আছে, 1 মোল বলতে বোঝায়, বলছে কোনো যৌগের গ্রামাণবিক ওজন, তো অবশ্যই গ্রামাণবিক ওজন তো বোঝাবেই 1 মোল মানে। তারপর আছে উপস্থিত অণু 6.022 × 10⁻23, এটাও ঠিক, এ ঠিক, বি ঠিক। এসটিপিতে আয়তন 22.4 লিটার, সি ঠিক। এসটিপিতে আয়তন 22,400 সেমি কিউব, ডি ঠিক। চারটেই কিন্তু এখানে ঠিক দেওয়া রয়েছে। ওকে, চলো পরেরটা দেখে নিই তাহলে। 57 হলো। 58 নম্বরে দেখো কী আছে, নিম্নে প্রদত্ত কোন জোড়ার সমমাত্রিক। কতগুলো পেয়ার এখানে দেওয়া রয়েছে, এগুলো কোনগুলোর মাত্রা সমান বা একই রকম সেটা তোমাকে বলতে হবে। প্রথমত বেগ আর দ্রুতি দুটোরই কিন্তু মাত্রা সমান, কার্য শক্তি দুটোরই মাত্রা সমান, বল ওজন দুটোরই মাত্রা সমান,
এ বি আর সি এখানে হচ্ছে সঠিক আনসার। ক্ষমতা আর শক্তির কিন্তু মাত্রা সমান নয়, ঠিক আছে, তার জন্য এখানে এ বি আর সি হলো সঠিক। তারপরে দেখো কি আছে কোশ্চেন নাম্বার 59। যে জিনিসটা বললাম সেটা আমার মনে থাকে, পরীক্ষার সময় ক্যাটাগরি 2টা দেখে নেবে ফিজিক্যাল সায়েন্সে, একটা ঠিক হবে নাকি মোর দ্যান ওয়ানও হতে পারে, সেটা তোমাদের কোয়েশ্চেনেই লেখা থাকবে, ঠিক আছে। চলো দেখো কি বলছে, কোন মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো রাসায়নিক বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে, যারা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস যেটাকে আমরা বলি, বা অভিজাত মৌল যেগুলো, সেগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো এখানে কোনটা কোনটা নিষ্ক্রিয় গ্যাস দেখো, ক্রোমিয়াম তো হবে না, ক্রোমিয়াম তো অনেক যৌগ গঠন করে, আর্গন অংশগ্রহণ করবে না, আর নিয়ন অংশগ্রহণ করবে না, বি আর ডি, ঠিক আছে, এখানে সঠিক আনসার কী হবে, বি আর ডি। নেক্সট দেখো কোশ্চেন কী আছে, 60 নম্বরের কোশ্চেন বলছে পর্যায় বরাবর, পর্যায় নয় হবে না, পর্যায় বরাবর বা পর্যায় সারণী বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে যে পরিবর্তনগুলি ঘটে। যদি বাম দিক থেকে ডান দিক মানে এই সাইড থেকে এই সাইডে যাওয়া হয় তাহলে কী পরিবর্তন হয়, পরমাণুর আকার হ্রাস পায়, একদম সঠিক, পরমাণুর আকার কিন্তু বাঁ দিকে আনতে গেলে হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, এটাও ঠিক, কারণ পরমাণুর আকার যত কমবে তড়িৎ ঋণাত্মকতাও ততই কমে যাবে, বেড়ে যাবে। পরমাণুর আকার যত কমবে তড়িৎ ঋণাত্মকতার মান কী হবে, ততই বাড়তে থাকবে, সেজন্য বাম দিকে টানতে গেলে কী হয়, তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তারপর আছে জারণ ক্ষমতা হ্রাস পায়, এটা ঠিক নয়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পায়। এখানে সঠিক হচ্ছে এ আর বি, ঠিক আছে, এই দুটো অপশন কিন্তু এখানে একদমই সঠিক রয়েছে। এরপরে তোমরা জানো কিসের কোশ্চেন থাকবে, ইংলিশের কোশ্চেন থাকবে। কি আছে দেখো ইংলিশের প্রথম কোশ্চেনে বলছে হি ডিড নট লেন্ড মি দ্য নিউজ পেপার বিকজ হি ওয়াজ গোয়িং ড্যাশ ইট, হি ওয়াজ গোয়িং থ্রু ইট। গো থ্রু মানে কি, পড়া, সে আমাকে নিউজ পেপারটা দেয়নি কারণ সে নিউজ পেপারটা পড়ছিল, তাহলে কী হবে এখানে থ্রু, অপশান কী হবে, অপশান হবে বি, ঠিক আছে। পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 62 কী আছে দেখো, বলছে দ্য ওয়ার্ড জিনোসাইড মিনস, জিনোসাইড বলতে কি বোঝায়, জিনোসাইড মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপলকে কিল করা, ঠিক আছে, মার্ডার করা। তো এখানে কি হচ্ছে, রেশিয়াল কিলিং, রেশিয়াল কিলিং মানে হচ্ছে জিনোসাইড, ঠিক আছে, কী হবে জিনোসাইড। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 63তে কী আছে, অফ আননোন অথারশিপ, অফ আননোন অথারশিপ মানে হচ্ছে মানে কে এর রাইটার বা কে এর লেখক সেটা জানা নেই, আননোন, ঠিক আছে, তো সেটা কী হবে অ্যানোনিমাস, অপশন কী হবে, অপশানে বি এখানে সঠিক হবে, ঠিক আছে, অ্যানোনিমাস মানে হচ্ছে অফ আননোন অথারশিপ হলো। পরেরটা দেখি তাহলে কোয়েশ্চেন নাম্বার কত হবে, 64 হবে। 64-এ দেখো কী আছে, কি বলা আছে, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, তোমাকে টেম্পারেচারের কারেক্ট স্পেলিং বলতে হবে। কি হয় টেম্পারেচারের কারেক্ট স্পেলিং, TEMPERATURE, এটা হচ্ছে টেম্পারেচার স্পেলিং। মিলিয়ে নাও কোথায় আছে, TEMPERATURE, অপশান সিতে আছে দেখো, তাহলে অপশান সি হবে এখানে কারেক্ট, ঠিক আছে, টেম্পারেচার স্পেলিংয়ের অপশান সি হচ্ছে এখানে সঠিক আনসার। পরেরটা দেখো কোয়েশ্চেন নাম্বার 65-এ কী আছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স মানে কি, বাধা বিপত্তি, হিন্ড্রেন্স মানে বাধা বিপত্তি, হিন্ড্রেন্স, তারপরে ইম্পেডিমেন্ট, অবস্ট্যাকেল, অবস্ট্রাকশান, ঠিক আছে, এগুলো সব হচ্ছে তোমার বাধাকে বোঝায়। তো বাধার অপোজিট কী হবে, সাহায্য করা, তো সাহায্য করা ইংলিশ কি, অ্যাজিস্ট্যান্স, অ্যাজিস্ট্যান্স মানে হচ্ছে হেল্প, কাউকে অ্যাজিস্ট করা মানে হচ্ছে কাউকে হেল্প করা। তো এখানে আনসার কী হচ্ছে, আনসার হচ্ছে অপশানে বি, অ্যাজিস্ট্যান্স, ঠিক আছে। পরটা দেখি তাহলে কোয়েশ্চেন নাম্বার 66 দেখো কী আছে, বলা আছে কি দেখো, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ জেনুইন, জেনুইন মানে কি, আসল, প্রকৃত, রিয়াল, ঠিক আছে, জেনুইন মানে আসল, প্রকৃত, রিয়াল। তো তার অ্যান্টোনিম বিপরীত শব্দ কী হবে, জেনুইনের অপোজিট প্রথমত ফেক হবে, তো ফেক কি এখানে অপশানে আছে, নেই, তো ফেকের সাথে আমরা কী বলতে পারি, স্পুরিয়াস, স্পুরিয়াস মানেও কিন্তু ফেক, ঠিক আছে, তো অপশান সি সেই হিসেবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার কে, অপশান সি। পরেরটা দেখো কী আছে, কোয়েশ্চেন নাম্বার 67 কী বলছে দেখো, ডু নট ক্রাই ওভার ড্যাশ স্পিল্ড মিল্ক, ডু নট ক্রাই ওভার হয়, ঠিক আছে, ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, তো এখানে কী হবে, অপশান ডি হবে কারেক্ট, ঠিক আছে, ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যে জিনিসটা যে খারাপ ঘটনাটা ঘটে গেছে সেটার উপর আর কান্না করে বা সেটার উপর আফসোস করে আর কোনো লাভ নেই, সেটাই বলা হচ্ছে, তো এখানে অপশান ডি হবে কারেক্ট। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 68 কী বলছে, ইউ শুড অলওয়েজ অ্যাবস্টেন ড্যাশ স্মোকিং, অ্যাবস্টেন কথার অর্থ কী, অ্যাবস্টেন কথার অর্থ বিরত থাকা, বিরত থাকা বা আলাদা থাকা বা যুক্ত না হওয়া, জড়িত না থাকা, সেটা হচ্ছে অ্যাবস্টেন। তো অ্যাবস্টেনের সময় কী হয়, ফ্রম হয়, ইউ শুড অলওয়েজ অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, মানে স্মোকিং মানে কি,
ধূমপান থেকে তোমার সবসময় বিরত থাকা উচিত, এটাই বলছে এখানে 68, ঠিক আছে। তো কী হলো, অপশান সি হলো। তারপরে দেখো 69-এ কী আছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ ট্রাঙ্কুইল। ট্রাঙ্কুইল মানে কি, ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, ট্রাঙ্কুইল মানে কি শান্ত, বা সিরিনও হয়, সিরিন, কোয়াইট, ঠিক আছে, এগুলো সব হচ্ছে শান্ত, যেখানে আছেও দেখো এখানে। তো ট্রাঙ্কুইলের অ্যান্টোনিম কী হবে, ক্যাওটিক, মানে বিশৃঙ্খল। ট্রাঙ্কুইলের অ্যান্টোনিম হয়ে যাবে ক্যাওটিক, অপশন ডি। তারপরে দেখো 70 নম্বরের কোয়েশ্চেন কী আছে, সি ইজ টায়ার্ড অফ মেকিং অ্যাপেলস টু হার ইনলস, কী হবে, অফ, কোথায় গেল, অপশান সি, তাহলে অপশান সি হবে এখানে সঠিক, বোঝা গেল। পরেরটা দেখো 71, কী বলা আছে, অপোজিট করতে হবে, হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট বাট প্রাউড। ইন্টেলিজেন্টের অপোজিট বলো কী হবে, অপোজিট হয়ে যাবে কি, হি ইজ এক্সট্রিমলি ইগনোরেন্ট বাট প্রাউড। তো এখানে অপোজিট হিসেবে আমরা কী পাবো, ইগনোরেন্ট, অপশান বি পাবো আমরা এখানে সঠিক, ঠিক আছে। নেক্সট দেখা যাক তাহলে, 71 হলো, এটা 72 হবে, ঠিক আছে। 71-এর পর দেখো 72-এ কী আছে, চুজ দ্য সিনোনিম অফ ইল্লিসিট। ইল্লিসিট মানে কি, ইল্লিসিট কথাটার অর্থ হচ্ছে অবৈধ বা অআইনীয়, ঠিক আছে, বা খারাপ পথে কোনো কিছু সঞ্চালিত করা, সেটা হচ্ছে ইল্লিসিট। তো ইল্লিসিট মানে কী হচ্ছে, সিনোনিম কী হবে, আনলফুল, কী হবে, আনলফুল, অপশান কী হবে, অপশান এ হবে এখানে সঠিক, আনলফুল, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 73 দেখো কী আছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ অ্যাবলিশ। কোনো কিছু অ্যাবলিশ করে দেওয়া মানে কি, সেটা শেষ করে দেওয়া, সেটা স্টপ করে দেওয়া, সিজ করে দেওয়া, এটা হচ্ছে অ্যাবলিশ করে দেওয়া। তো অ্যাবলিশের সঙ্গে অ্যান্টোনিম কী হয়ে যাবে, অ্যান্টোনিম, অ্যাবলিশ মানে তাহলে বন্ধ করে দেওয়া হয়ে গেল, তাহলে শুরু করা, কোনো কিছুর সূচনা করা, ঠিক আছে, সেটা কী হবে, ইন্ট্রোডিউস, কী হবে, ইন্ট্রোডিউস, অপশান কী হবে, অপশান সি হবে সঠিক, ইন্ট্রোডিউস, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 74, কী বলা আছে 74-এ, প্রথমত করতে হবে কি, সিনোনিম, কার সিনোনিম, চাইল্ডের। চাইল্ডের সিনোনিম কী হবে, চাইল্ড মানে হচ্ছে ভর্ৎসনা করা, অপমান করা, বকাঝকি করা, তার সিনোনিম কী হয়ে যাবে, তার সিনোনিম মানে তো হবে রিবুকড, কী হবে, রিবুকড, অপশান কী হবে, অপশান ডি হবে এখানে সঠিক, ঠিক আছে, রিবুকড, অপশান ডি, বোঝা গেল। তারপরে কী আছে কোশ্চেন দেখো, 75 নম্বর কোশ্চেন দেখো কী আছে, বলছে চুজ দ্য মিনিং অফ দ্য বোল্ড ওয়ার্ড। বোল্ড ওয়ার্ড কী আছে, ক্রেডিবল। বোল্ড ওয়ার্ড হিসেবে এখানে কী দেওয়া আছে, ক্রেডিবল। ক্রেডিবল মানে কি, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, এটাকে সহজে বিশ্বাস করা যায়, ঠিক আছে। চুজ দ্য সিনোনিম ছিল না অ্যান্টোনিম ছিল গো, মিনিং, যাই হোক, তো সিনোনিম। তো ক্রেডিবল মানে কি, বিলিভেবল। ক্রেডিবল মানে হচ্ছে কি, বিলিভেবল, দ্যাট ক্যান বি বিলিভড, ঠিক আছে, হলো। পরেরটা দেখা যাক তাহলে, পরে কি থাকবে তোমরা জানো, ম্যাথের কোশ্চেন থাকবে, হয় না। ম্যাথের প্রথম কোশ্চেনে দেখো কী রয়েছে, ম্যাথের কোশ্চেন আমি তো বলবো যারা যারা একটুও ম্যাথ করেছো ম্যাথ অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ ম্যাথে পুরো মানে সঠিক নাম্বার ওঠে, কোনো কনফিউশন নেই। একবার যদি তুমি করে উত্তর বের করতে পারো, তাহলে যেটা বেরোবে একদম কনফিডেন্টলি সেটাই হবে, কোনো ওখানে ডাইলেমা থাকে না যে না এটা হবে না ওটা হবে, সেরকম কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে। জাস্ট সলিউশন করো, আনসার বসাও, ম্যাথ তো হচ্ছে সব থেকে ভালো নাম্বার তোলার জায়গা আমার মনে হয়। দেখো কি আছে, 27,500 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। 6 বছরে কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ মানে কি হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ, তো তাহলে পি থেকে 2p হয়ে যাচ্ছে 6 বছরে, তাই তো, কারণ কী বলছে 6 বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে কি, পি থেকে 2p হবে। আবার যদি 6 বছর কেটে যায় তাহলে আবার দ্বিগুণ হবে, তাই 2-এর দ্বিগুণ কত হবে, 4 হয়ে যাবে। 2-এর দ্বিগুণ কত হবে, এখানে 4p হবে, 4p। তো এটাতেও কত টাইম লাগবে, আরও 6 বছর, কারণ 6 বছর করে দ্বিগুণ হচ্ছে। তাহলে পি থেকে যখন 4p আমি দেখবো, প্রথমে 6 বছর, পরেও 6 বছর, তাহলে মোট ক বছর হলো, মোট হলো 12 বছর। তো এখানে আনসার কী হবে, 12, অপশান সি হবে এখানে সঠিক আনসার, 12, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এবার দেখবো আমরা 77, কী আছে দেখো, বলছে 20টি ঘড়ি বিক্রয় করে যা লাভ হয় তা 10টি ঘড়ির ক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। এই সবসময় কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। কী আছে দেখো, 20টি ঘড়ি বিক্রয় করে যা লাভ হয় তা 10টি ঘড়ির ক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত। তো বুঝতেই পারছো, এটা তো লাভ ক্ষতির একটা অঙ্ক, তাই না। আমরা এক কাজ করবো, প্রথমে ক্রয় মূল্যটা ধরে নিয়ে এখান থেকে অঙ্কটা করব। দেখো প্রথমে হচ্ছে 20টা ঘড়ির কথা বলছে, তো আমি ধরে নিলাম একটা ঘড়ির ক্রয় মূল্য x টাকা, তাহলে 20টা ঘড়ির ক্রয় মূল্য কত হবে, 20x টাকা হবে। মানে একটা ঘড়ি তুমি 20 টাকা x টাকা দিয়ে কেনো, তাহলে 20টা ঘড়ি তুমি কত টাকা দিয়ে কিনবে, 20x টাকা দিয়ে কিনবে। কিন্তু বলছে আর 10টা ঘড়ি কত টাকা দিয়ে কিনবে, 10x টাকা দিয়ে কিনবে। বলছে 10টি ঘড়ির ক্রয় মূল্যের সমান লাভ হয়,
তাহলে এটা ছিল কি 20x হচ্ছে ক্রয় মূল্য বা সিপি। এবার এসপি যদি করি আমি, এসপি সমান কী হবে, এসপি মানে সিপি প্লাস কি লাভটা, লাভ কত হয়েছে 10x, তাহলে কত হচ্ছে 30x, 30x হচ্ছে লাভটা, ঠিক আছে, 30x হচ্ছে অনলি লাভটা, মানে লাভ না বিক্রয় মূল্যটা, লাভের সাথে ক্রয় মূল্য যোগ করলে আমরা কী পাই, বিক্রয় মূল্য পাই। তো 30x হচ্ছে এখানে বিক্রয় মূল্যটা। তো এখানে দেখো লাভ হয়েছে আমার 10x, লাভ হয়েছে আমার কত 10x, ক্রয় মূল্য আমার ছিল 20x, আর বিক্রয় মূল্য আমার বেরিয়েছে 30x। তাহলে লাভ আমি বের করবো কোন দুটো থেকে, এই দুটো থেকে, মানে পার্সেন্টেজ বের করব। 10x লাভ হয়েছিল কার ওপর, 20x-এর ওপর, ইন্টু দিয়ে কী হবে 100, 20 5 100, x কেটে যাবে, আর 5 10 50% হবে উত্তর। কত উত্তর 50%। অপশান কী হবে 50%, মানে অপশানে বি হয়ে যাবে একদমই সঠিক উত্তর। তারপরে দেখো 78 নম্বর কোয়েশ্চেনে কী আছে, দেখো কোনো দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে 5:9, বিক্রয় মূল্য 270 টাকা হলে ক্রয় মূল্য কত। সিপি এস টু এসপি তোমাকে দেওয়াই রয়েছে, সিপি ইস টু এসপি দেওয়া রয়েছে কত 5:9। এবার এসপি মানে বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য কত বলছে 270, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য কত 9, তার মানে 9 মানে হচ্ছে 270, 9 মানে কত 270, তা 9 3 27, তাহলে 1 মানে 30, 1 মানে কত হয় 30 হয়, তাহলে 5 মানে কত হবে 5 × 30 হবে, 5 × 30 মানে কত 150 হবে উত্তর। 150 কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, খুবই সহজ ছিল একদম জলের মতো। নেক্সট কোশ্চেন দেখা যাক 79, দেখো কি আছে, বলছে দুটি গোলকের আয়তন অনুপাত 125:64 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। কিসের অনুপাত দেওয়া রয়েছে, আয়তনের অনুপাত দেওয়া আছে কত 125:64, লিখলাম v1:v2 দেওয়া আছে 125:64, 125 মানে কার কিউব 5-এর কিউব, 64 মানে কার কিউব 4-এর কিউব, তাই তো 64 হচ্ছে 4-এর কিউব। তো এখানে আমি যদি r1:r2 বের করি তাহলে কত বেরোবে 5:4, 5:4 বেরোবে, r1:r2 চেয়েছে কি সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মানে এটাকে স্কোয়ার করে দাও, 5 স্কোয়ার 25 হবে, 4 স্কোয়ার কত হবে 16, আনসার তোমার বেরোবে 25:16, 25:16 দেখো অপশান কিসে আছে সিতে, তাহলে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 80 দেখো কি বলা আছে, দুটি সংখ্যার অনুপাত 5:3, গসাগু বলছে 15, তাহলে সংখ্যাটি কী কী, অনুপাত কত 5:3, গসাগু কত 15, ধরে নাও সংখ্যাটার মধ্যে একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 3x, এটা সংখ্যা আমি ধরে নিলাম, এতে যদি আমি গসাগু বের করি তাহলে কী বেরোবে x বেরোবে, আর x মানেই বলছে 15, x মানে কি বলছে 15 বলছে, তাহলে 5x মানে কত 5 15 75, 3x মানে কত 3 15 45, 75 এটা, হ্যাঁ, তাহলে আনসার কত হবে 75 আর 45, কী হবে 75 আর 45, দেখো অপশান ডিতে আছে 75,45, তাহলে অপশান ডি হবে এখানে সঠিক। তারপরে দেখবো আমরা কোশ্চেন নাম্বার 81 কি আছে, দেখো বলা হচ্ছে এখানে বার্ষিক 10% হারে 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। যখনই তোমাকে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য বের করতে বলবে, সূত্র হচ্ছে ডি সমান পি এর মান বসাবে ইন্টু r/100 ইন্টু r/100, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো পি এর মান তো দেওয়াই রয়েছে 700, আর এর মান দেওয়া হচ্ছে 10, বাই বসাবে কত 100, আবার 10 বাই বসাবে কত 100, তাহলে একটা 100, দেখো একটা 100 আর ওপরে দুটো জিরো কেটে যাবে, এখানে দুটো জিরো এখানে দুটো জিরো কেটে যাবে, আনসার কত হবে 7, মানে এখানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্য হবে কত টাকা হবে 7 টাকা হবে, তখনটা হবে অপশান ডি হবে সঠিক 7 টাকা। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 72 দেখবো আমরা, সরি 82 কী আছে 82-তে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধে নিরেট গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে, তার ব্যাসার্ধ কত হবে। দেখো কী করে করব, এই সবকটার আয়তনের যোগফল 3-এর কিউব 4-এর কিউব আর 5-এর কিউব, তার সাথে কি থাকবে 4-এর 3 পাই থাকবে, সমান আমরা কী জানি 4-এর 3 পাই ইন্টু ক্যাপিটাল আর-এর কিউব, 4-এর 3 পাই 4-এর 3 পাই কেটে গেল, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব কত হয় 125, যোগ করলে কত হবে 216, 216 মানে কত 6-এর কিউব, 6-এর কিউব সমান কী দেওয়া আছে আর কিউব, কিউব কিউব কেটে যাবে, আর সমান কত হবে তুমি 6 পাবে, দেখো 6 কোথায় আছে, এটাই আনসার হবে, অপশান কোথায় আছে বিতে, তাহলে কত হবে আনসার অপশান বি 6 সেমি। ঠিক আছে 6 সেমি। তার পরবর্তী কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 83 কী আছে, কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 726 ঘন সেমি, তার আয়তন কত। সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের কী সূত্র হয় বলো আগে, তাহলে এটা করতে পারবে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের 6a², 6a² সমান দেওয়া হয়েছে 726,
6a² সমান কত দেওয়া আছে 726, তাহলে a² সমান কত হয় 6 দিকের দাও, 6 12 72, 6 × 6, a² সমান বেরোবে 121, a² সমান কত বেরোবে 121, তাহলে a মানে কত বেরোবে 11 বেরোবে, a মানে বেরোবে 11। এর আয়তন চেয়েছে, আয়তন কী হয় ঘনকের বাহুর কিউব, তাহলে 11 কিউব করে দাও, 11 11 121, তাকে 11 দিয়ে গুণ করলে হবে 1331, 11 কিউবের মান 1331, অপশান বি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 84তে কী আছে, খুব ভালো কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84 এইরকমই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে, তাই না? tan θ প্লাস cot θ সমান 5 হলে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটার মান কত? দেখো এটা সূত্র বসিয়ে দাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী সূত্র হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 tan θ cot θ হলো। এবার দেখো tan θ প্লাস cot θ মান দেওয়া আছে 5, তাহলে এখানে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan θ আর cot θ গুণ করলে কি হয় 1 হয়, তাহলে 1 লিখে দাও, 5 স্কোয়ার 25 বিয়োগ 2 কত হবে উত্তর, উত্তর হবে 23। অপশান কোনটা হবে, অপশান এ হবে এখানে সঠিক আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো প্রবলেম নেই, একদমই সহজ করেই বলেছি আমি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার কত হবে, কোশ্চেন নাম্বার 85, খুবই ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো। এখানে কী দেওয়া আছে, একই উচ্চতা বিশিষ্ট এবং r1 সেমি ও r2 সেমি ব্যাসার্ধের দুটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু গলিয়ে একই উচ্চতার লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। নতুন শঙ্কুটি ব্যাসার্ধ কত? প্রথমে দুটোর আয়তনের যোগফল। ঠিক আছে, শঙ্কুর আয়তন কী হয় 1/3 পাই r²h, কিন্তু এইচটা সমান, তো আমি এইচটা বাইরে বের করে দিলাম, তাহলে কত হবে এখানে r1² প্লাস r2², এখানেও কত হবে, এখানেও হবে 1/3, এটাও শঙ্কুই তৈরি করেছে একটা, পাই আর ক্যাপিটাল আর লিখি, ক্যাপিটাল r² ইন্টু এইচ, কারণ দেখো বলেছে এখানে কি একই উচ্চতা, তাহলে এদিকেও যে এইচটা হবে এদিকেও এইচ হবে, এইচ কেটে যাবে, 1/3 পাই 1/3 পাই কেটে যাবে, পরে থাকবে কি r1², ক্যাপিটাল r1² সমান পরে থাকবে স্মল r1² প্লাস স্মল r2², তাহলে r1 সমান আমরা কী পাবো √r1 প্লাস r2 পাবো, তার স্কোয়ারও থাকবে অবশ্যই, তাহলে রুটের ভেতরে r1² প্লাস r2², তো এখানে কী হচ্ছে আনসার, অপশান ডি হচ্ছে। ঠিক আছে, √r1² প্লাস r2 এর স্কোয়ার, এত সেমি। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক, এরপর কি থাকবে, এরপর থাকবে জিকের কোশ্চেন। কী আছে দেখো, প্রথমে বলা আছে কি, ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হলো, ক্ষেত্রফলের দিক থেকে বা এরিয়ার দিক থেকে দেখতে গেলে ভারতের বৃহত্তম রাজ্য কী হয় বলো, সেটা হচ্ছে আমাদের রাজস্থান। রাজস্থান হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম রাজ্য, সবথেকে ছোটো বললে কী হবে গোয়া হবে। ঠিক আছে, ক্ষেত্রফলের দিক থেকে কী হবে গোয়া, আর বড় বললে কী হবে রাজস্থান, অপশান বি হলো সঠিক এখানে রাজস্থান। তারপর দেখো কী আছে, কোশ্চেন নাম্বার 87 হবে। 87-এ দেখো কী বলা আছে, এখানে যে কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্গত নয়, তো এশিয়াতে চীন আছে, এশিয়াতে রাশিয়াও আছে, এশিয়াতে কাজাকিস্তানও আছে, কিন্তু এশিয়াতে সোমালিয়া নেই। সোমালিয়া কোথায় আছে, সোমালিয়া কিন্তু আফ্রিকাতে আছে, সোমালিয়া কোথায় আছে, সোমালিয়া আফ্রিকাতে আছে। তারপরে কোশ্চেন দেখো 87 হলো, কোশ্চেন নাম্বার 88 কী আছে দেখো, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার মূল কারণ ছিল, অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান কেন হয়ে গেছিলো, সেটা হচ্ছে চৌরি চৌরার যে ঘটনা ঘটেছিল সেটার জন্য গান্ধীজি কী করেছিলেন, এই অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে নিয়েছিলেন। তো এখানে অপশান কী হবে, অপশান হবে বি। ঠিক আছে, তারপরটা দেখো 89 নম্বর কোশ্চেন, কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়, সার্ক যার পূর্ব হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন, তার মধ্যে কোনটা অন্তর্গত নয়, ভুটান, মায়ানমার, ভারত নাকি মালদ্বীপ, বলো কোনটা নেই, মায়ানমার নেই, সার্কে কিন্তু মায়ানমার দেশটা নেই। ঠিক আছে, কত হলো 89 নম্বর। এরপর হবে 90 নম্বরের কোশ্চেন দেখো কী আছে, বলছে কোনটি লোহার আকরিক, অপশান রয়েছে সিনাবার, হিমাটাইট, বক্সাইট আর ডলোমাইট, এর মধ্যে লোহার আকরিক কোনটা, লোহার আকরিক হচ্ছে হিমাটাইট, অপশান কী হবে বি, বি অপশান ঠিক হিমাটাইট, ম্যাগনেটাইট এগুলো সব হচ্ছে লোহার আকরিক। তারপরে দেখো কী আছে দেখো, কাবেরী নদীর জলবন্টনের সমস্যা কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে, কাবেরী নদীর জলবন্টন নিয়ে দুটো রাজ্যের মধ্যে কিন্তু খুবই সমস্যা চলে। ঠিক আছে, তো এটা কোন দুটো রাজ্যের মধ্যে, যেটাকে কাবেরী ওয়াটার ডিসপিউটও কিন্তু বলা হয়, কী বলা হয়, কাবেরী ওয়াটার ডিসপিউটও কিন্তু এটাকে বলা হয়। অপশান দেখানো কী কী আছে, ছিল কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এটা হবে না, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এটাও হবে না, তারপরে তামিলনাড়ু, কর্ণাটক, এটাই হবে। ঠিক আছে, কোনটা হবে, তামিলনাড়ু, কর্ণাটক, অপশান কী হবে, অপশান সি হবে। তামিলনাড়ু আর কর্ণাটক রাজ্যের মধ্যে কিন্তু কাবেরী নদীর জলবন্টন নিয়ে বহু দিনের সমস্যা, এটা এমন না যে রিসেন্ট সমস্যা, এই সমস্যাটা ভাবতে পারো তুমি সারা জীবন ধরে চলেই আসছে। ঠিক আছে,
তো এখানে অপশন কী হবে? অপশন সি হবে কারেক্ট। তারপরে দেখো 92 নম্বরের কোশ্চেন কী আছে? সৌরজগতের বৃহত্তম গ্রহটি হলো, সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বড় কোনটা? সবথেকে বড় হচ্ছে বৃহস্পতি। অপশন কী হবে? অপশন বি, বৃহস্পতি গ্রহ কিন্তু সবথেকে বড় গ্রহ, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 93 কী আছে? ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? ভারতের জাতীয় ক্রীড়া দিবস মানে জাতীয় খেল দিবসও বলতে পারো, বা জাতীয় খেল দিবসও বলা হয় এটাকে। এখানে কবে পালিত হয়? এটা 29শে আগস্ট। কেন? মেজর ধ্যানচাঁদের মেমোরিতে, তাই তো। তারপরে কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 94 হবে। কী আছে দেখো? মহাত্মা গান্ধীর সমাধিস্থল হলো, মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোনটা এখানে? সেটা হচ্ছে রাজঘাট। রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। অপশন কী হবে? অপশন বি হবে সঠিক, ঠিক আছে, রাজঘাট। পরে কোশ্চেন দেখি, দেখো পরটি কী আছে। জিকে লাস্ট কোশ্চেন এটা। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মাভালঙ্কার। গণেশ বাসুদেব মাভালঙ্কার বা জিভি যে মাভালঙ্কার ছিলেন তিনি ছিলেন লোকসভার প্রথম স্পিকার আর কি, ঠিক আছে। অপশন কী হবে? বি অপশন সঠিক হবে এখানে। তারপরে থাকবে জিকের কোশ্চেন, কিসের কোশ্চেনটা? রিজনিংয়ের কোশ্চেন। প্রথমে দেখো রিজনিংয়ে কী কোশ্চেন বলছে? ফাইন্ড দ্য মিসিং নাম্বার অফ দ্য নাম্বার সিরিজ গিভেন। যে নাম্বার সিরিজটা দেওয়া রয়েছে আমাদের মিসিং নাম্বারটা কী হবে? প্রথমে কী দেওয়া আছে? 1, তারপরে কী দেওয়া আছে? 4, তারপরে আছে 27। এবার দেখো 1কে আমি কী লিখতে পারি? 1-এর পাওয়ারে 1, 4কে 2-এর পাওয়ারে 3, 2-এর পাওয়ারে 2 আর কি, 27কে 3-এর পাওয়ারে 3, 256কে 4-এর পাওয়ারে 4, তারপরে আমি কী লিখতে পারি? নিশ্চয়ই 5-এর পাওয়ারে 5 হবে, 5-এর পাওয়ারে কত হবে? 5 হবে। তো 5-এর কিউব তো 125, আর তার সাথে 25 গুণ করে দিতে হবে, তাহলে আনসার বেরিয়ে যাবে কত? 3125। অপশন কী হবে? অপশন এখানে হবে তোমার এই যে বি অপশন, ঠিক আছে, বি অপশন কিন্তু এখানে সঠিক হবে। পরেরটা দেখা যাক তাহলে। কোশ্চেন নাম্বার 97 দেখো কী আছে। দ্য ওয়ে ইলেকট্রিসিটি ইজ রিলেটেড টু ফ্যান, যেমনভাবে ফ্যান চলার জন্য ইলেকট্রিসিটি দরকার ঠিক সেই রকম কার ইজ রিলেটেড টু হোয়াট, কার কী সাথে রিলেটেড? কারের জন্য কী লাগবে? কারের জন্য অবশ্যই এর জন্য কী লাগবে? পেট্রোল লাগবে। কী লাগবে? পেট্রোল। দেখো যদি ইলেকট্রিসিটি না বলে এখানে ফ্যানের সাথে বলতো মোটর, ফ্যানের সাথে যদি মোটর বলতো তাহলে হতো তোমার কারের সাথে ইঞ্জিন, কিন্তু ফ্যানের সাথে এখানে বলছে ইলেকট্রিসিটি, তাহলে এখানে কারের সাথে কী হয়ে যাবে? পেট্রোল হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন বি। তারপরে দেখো 97 তো 98 নম্বর কোয়েশ্চেন কী আছে? ইউর ফাদার্স অনলি ব্রাদার্স ওয়াইফস অনলি ডটার্স প্যাটার্নাল আঙ্কেল ইজ মাই মাদার্স। একটা স্টেপ করে দেখি নাকি, তাহলে ভালো বুঝতে পারবে তোমরা। ফট করে এভাবে তো বলা যায় না, তো একটা করে দেখতে হবে আমাদের। কী আছে দেখো? প্রথমে বলছে ইয়োর ফাদার্স, তোমার বাবার, অনলি ব্রাদার, একমাত্র ভাই মানে তোমার কাকা, তার ওয়াইফ মানে তোমার কাকিমা, তার অনলি ডটার মানে তোমার কাকা তো বোন হচ্ছে, তার প্যাটার্নাল আঙ্কেল বাবার দিক থেকে তার আঙ্কেলকে তোমার বাবা ইজ মাই মাদার্স, মায়ের কি হন? তোমার বাবা তোমার মায়ের হাজব্যান্ড হন। তো এখানে কি হবে? অপশান বি হবে সঠিক, ঠিক আছে। এভাবে একটা স্টেপ করে মিলিয়ে দেখবে, ফট করে মেলাতে যাবে না, পারবে না, ঠিক আছে। 1 বাই 1 করবে, আর মনে রাখবে স্টেপগুলো করার সময় ভাববে যে নিজের ব্যাপারে তুমি ভাবছো, যে আমার বাবা, তার মা, এইরকমভাবে ভাববে, তাহলে জিনিসগুলো কী হয়? ইজি হয়। অন্যকে দিয়ে না ভেবে নিজেকে দিয়ে ভাববে, ঠিক আছে, নিজের ফ্যামিলি মেম্বারকে দিয়ে ভাববে, তো এটা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। 98 হলো তাহলে। নেক্সট আছে কি 99 কী আছে দেখো? 4 ওয়ার্ডস আর গিভেন বিলো অফ হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে, তার মধ্যে 3টের মধ্যে একটা আলাদা, 4টের মধ্যে 3টে একই রকম আর একটা হচ্ছে আলাদা। অপশানসগুলো দেখে নাও, অপশান ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, যা করতে হবে আমাদের অপশান থেকেই করতে হবে। সিমেন্ট, গ্লু, পেস্ট নাকি অয়েল, এর মধ্যে আলাদা কোনটা শুধু বাচ্চা বলে দেবে। কী হবে বলো? এটা হচ্ছে অয়েল হবে, কারণ অয়েল দিয়ে আমরা কোনো দুটো জিনিসকে কিন্তু অ্যাটাচ করতে পারি না। সিমেন্ট দিয়ে অ্যাটাচ করা হয়, গ্লু দিয়েও অ্যাটাচ করা হয়, আর পেস্ট দিয়েও অ্যাটাচ করা হয়, বাট অয়েল ইজ নট ইউজড, ঠিক আছে। তো অপশান ডি হলো এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 100, বুঝতে পারছো কোয়েশ্চেন নাম্বার 100 মানে এটা আজকের মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন। আশা করি তোমরা পুরো মক টেস্টটা ভালো করে দেখেছো, ঠিক আছে। দেখো কি আছে, কেয়ারলেসনেস ইজ টু অ্যাক্সিডেন্ট, যদি কেউ কেয়ারলেস হয় সে অ্যাক্সিডেন্ট করবে। এবং ড্রট মানে কি হয়? খরা হলে কি হবে? তাহলে দুর্ভিক্ষ হবে, ফ্যামাইন হবে। অপশন কী হবে? অপশন এ হবে সঠিক, ঠিক আছে, অপশন এ হবে এখানে সঠিক আনসার। এবার দেখো যে কোশ্চেনগুলো তোমাদের করালাম প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যার জন্য এত তাড়াহুড়ো করে আমি ভিডিওটা নিয়ে এলাম,
তাই তোমাদের একটু হলেও আমি হেল্প করতে পারি পরীক্ষার সময়তে, আমার কোশ্চেন থেকে কমন আসে, আমি তো এটাই চাইবো আর তোমরাও এটাই চাও। আর কোয়েশ্চেন তো এগুলোই আসবে, দেখো যে কোশ্চেনগুলো হতে পারে আমি তো সেগুলোই ইনক্লুড করেছি, তাই না? এক্সট্রা কোনো কোশ্চেন ইনক্লুড করেছি কি করিনি? তাহলে এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে এবং ভালো করে পরীক্ষা দেবে, ভালো করে আনসার করবে, বেশি টেনশনের কোনো কারণ নেই, সবই পড়েছো, সবই পারবে, শুধু একটু মাথা ঠান্ডা করে রেখে পরীক্ষা দেবে, ঠিক আছে? আজকের জন্য তাহলে এইটুকুই থাকলো, ওকে।